যে বাইকটা আজকে আমার কাছে, এই বাইকটা হচ্ছে হর্নেট 2.0। হর্নেট 2.0 এটা তো একটা পুরান ব্যাপার, তাই না? এটার মধ্যে নতুনত্ব কি আছে? একসময় অনেক অপেক্ষা করছি এটার জন্য যে কবে এই হর্নেট আসবে, কিন্তু এই বাইকটা এখন মোটামুটি পুরানোর খাতায় এটার নাম লেখা যায়। তাহলে আজকে এই বাইকটা নিয়ে আমি কেন বেরোইছি? কারণ হচ্ছে এই একটা বাইক যেটা নিয়ে না আমি কোনো ডিসিশনে কখনোই আসতে পারি নাই। মানে একটা বাইক যেটা বাংলাদেশে 150 সিসি বাইকের এত ডিমান্ড, অ্যান্ড এটা 184 সিসি বা 180 সিসি ধরি, আমি 184 ধরি না, মানে এটার ডিমান্ডটা ওইভাবে কেন নাই? এটা কি আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে? আজকে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। স্টিকার কি উঠে যেতেছে নাকি? না না না, উঠতেছে না। স্টিকারের মান চলে, খারাপ না, তবে এই স্টিকারগুলো ভালো পাওয়া যায়। আপনি চাইলে গ্রাফিক্স চেঞ্জ করতে পারবেন, অন্য গ্রাফিক্সও লাগাইতে পারবেন। যেখানে আমরা ছিলাম এই হর্নেট 2.0, এই বাইকটা আমি অনেক চালাইছি, এই বাইকটা আমি কিনছি, এই বাইকটা আমি বেচছি, এই বাইকটা আমি আবার কিনছি, আবার বেচছি, অনেক কিছুই করছি। এই বাইকটা দেখেন সার্বিক দিক থেকে সব কিছু কিন্তু সুন্দর, সাইড থেকে অনেক সুন্দর না বাইকটা? বেশ স্পোর্টি একটা ফিল, এখান দিয়ে এই ট্যাঙ্কটা বের হয়ে আসছে একটা কিটের মতো দিয়ে, শার্প একটা হেডলাইট, যদিও আলো কম, সামনে 110 সেকশনের টায়ার, পেছনে 140 সেকশন টায়ার, 140 70 17, কিন্তু কেন জানি বাইকটার এই সামনের এগ্রেসিভ যে লুকটা, আক্রমণাত্মক ভঙ্গিটা, পেছনে এসে কেমন যেন ফ্যামিলি বাইক হয়ে গেছে। এই ফ্যামিলি বাইকটা পেছন থেকে লাগার কারণে আমার মনে হয় যে এই বাইকটা যুব সমাজকে ওইভাবে গ্র্যাব করতে পারে না, ওই মার্কেটটাকে গ্র্যাব করতে পারে নাই, আমার কাছে এরকমটা মনে হয়। অ্যান্ড ট্যাঙ্কের মধ্যে এখানে সামনে ABS লেখা আছে। বেটার চলেন বাইকটা আমরা চালাই। আমি একটা ডেড ইন্ডে চলে আসছি, অ্যান্ড যে ডেড ইন্ডটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যে বিল্ডিংটা, এটার সামনে। সাউন্ডটা দেখেন, আমি আরেকবার অফ করি, আমি চুপ থাকি, হ্যাঁ। মানে সাউন্ডটা বেশি ভদ্র না, চালাইতে কিন্তু বাইকটা জোশ ভাই, ফুল জোশিলা একটা চালানোর ভাব আছে। অ্যান্ড অনেকে একটা কমপ্লেন করে যে হর্নেটের হ্যান্ডেল নাকি একটু একদিকে, আসলে এটা হয়তো বা অ্যাডজাস্টমেন্টের জন্য। আমি কিছু হর্নেটে ওই প্রবলেমটা পাই নাই। আবার এটাতে একটু আমার কাছে এমটি থেকে উঠছি, তো একটু আগে আমি এমটিতে ছিলাম, তো আমার কাছে মনে হইতেছে এমটির সাথে এটার অ্যাডজাস্টমেন্টটা অ্যাকুরেট নাই। এখন এমনও হইতে পারে আমার এমটির হ্যান্ডেলটা একটু একদিকে, এটা হইতে পারে, এটা কোনো বড় ইস্যু না। হ্যান্ডেল এরকম মনে হইতেই পারে, সব বাইকের সব হ্যান্ডেল একভাবে অ্যাডজাস্ট হবে, এইটাও আসলে ভুল। একদম চাকার এক্সেল নাট থেকে শুরু করে, বাইকের টায়ারের প্রেশার থেকে শুরু করে, দুইটা শক অ্যাবজর্ভারে যে ফ্লুইড থাকে ওইটা থেকে শুরু করে, টি অ্যান্ড বল রেসার অ্যাডজাস্টমেন্ট, সব কিছু মিলেই হচ্ছে একটা বাইকের হ্যান্ডেলের অ্যাডজাস্টমেন্ট। তো হ্যান্ডেল যে আসলে একদম সব বাইকের একই রকম লাগবে এটা না। আপনি যেই বাইকটা রেগুলার চালান ওইটা থেকে যখন হঠাৎ করে অন্য কোনো বাইকে যাবেন, আপনার কাছে দেখবেন যে হ্যান্ডেলের অ্যাডজাস্টমেন্টটা মনে হবে যে সামথিং রং, আগের মতো লাগতেছে না, বা আগের মতো সেই ফিলটা পাচ্ছেন না, একদিকে একটু বাঁকা বা একদিকে একটু টানে, এরকমটা মনে হইতে পারে। এটা দোষের কিছু না। চলুন আমরা একটু এই হর্নেটে কী আছে না আছে, এটা যদিও আমি এর আগেও বলছি, আজকে একটু অন্যভাবে বলবো, ওইগুলা বলি। তারপরে হচ্ছে বলি যে আমিও কিনে কেন হর্নেটটা কিনতেছি না। সত্যি কথা, এই ইউনিটটা এটা মনে হয় 1600 না 1700 কিলো চলা। এই বাইকটা 10 বছরের কাগজ সহ বাইক ফ্রিতে আমি দেখছি, আর ওইখান থেকে আজকে নিচ্ছি। আমি এই বাইকটা নিতে চাই, এখনও নিতে চাই, কিন্তু আবার না দোয়াশলার মধ্যে আছি। গতকাল হচ্ছে আমার বার্থডে গেছে, আমার একটা এরকম ইচ্ছা ছিল যে বার্থডেতে আমার চ্যানেল আমাকে একটা গিফট করবে, অ্যান্ড ওই গিফটটা অবশ্যই একটা বাইক। বাট এই বাইকটা আমি কালকে কিনতে পারি নাই। এটা কিনতে পারি নাই কেন এটা বলবো না, যেদিন নতুন বাইক কিনবো ওই দিনই বলবো না কেন কিনতে পারি নাই। বাইকের কোনো প্রবলেমের কারণে না, কিনতে পারি নাই হচ্ছে অন্য একটা ব্যাপারের কারণে। টাকার প্রবলেমও না, কারণ টাকাও আমার কাছে ছিল, কিন্তু কিনতে পারি নাই বা কিনি নাই। আচ্ছা, এই বাইকটার মধ্যে যেহেতু 150-এর পরে এটা 180 বা 84 সিসির একটা বাইক, এটার পাওয়ার অবশ্যই আমরা দেখেন মানে 150-এর চেয়ে ভালো এটার মধ্যে আমরা আউটপুট পাবো। চাকা মোটা, এটা কোনো বড় ইস্যু না, বাট 150-এর চেয়ে ভালো এটা পাওয়ার আউটপুট দিতে পারবে। এটা যেরকম সত্যি, ঠিক ওরকম হর্নেটের পাওয়ারটা হচ্ছে একটু স্মুথ, কারণ এই বাইকগুলো আমরা যখন রেগুলার গলিতে চালাবো, PGMFI এর যে ব্যাপারটা, ও ওইভাবে নিজেকে সেট করে নিবে, ও স্পিডটা ওইভাবে ধীরে সুস্থে তুলবে। এবং যখন আপনি এরকম চালাবেন রেগুলার, এরকম যখন টানাটানি করবেন, তখন দেখবেন আবার এটার PGMFI বুঝে নিবে যে না আপনি একটু এইভাবেই চালান, তখন আবার ও নিজেকে ওইভাবে ঠিকঠাক করে নেবে। এই বাইকটার সাসপেনশনের একটা ব্যাপার হচ্ছে, সামনের সাসপেনশনটা না আসলে ভালো, আমি খারাপ বলবো না। সাসপেনশন সামনেরটা ভাঙাচোরায় আমি দেখছি,
ও ভালো আপনাকে সাপোর্ট দেয়, কিন্তু পেছনের সাসপেনশনটা কেন যেন মনে হয় যে অন্যান্য বাইকের সাসপেনশনের যদি মানে সাসপেনশন যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্যাপারটা যেমন হয় মানে একদম ঢিল হয়ে যায় বা কিছু বা খুব অল্প একটু খেলে, ওই ব্যাপারটা আমার কাছে মনে হয় এই বাইকের। এখন কথা হচ্ছে এই বাইকটা মার্কেট না পাওয়ার পেছনে বা ইয়াং জেনারেশন কেন এই বাইকটা কিনতেছে না। মোটামুটি হোন্ডার একটা ফ্যান বেজ তো অবশ্যই আছে না, হোন্ডার একটা ফ্যান বেজ কিন্তু আছে। আমি নিজেও হোন্ডার ফ্যান, কিন্তু বাংলাদেশে আসলে হোন্ডার ভালো কোনো বাইক আসতেছে না। ওয়ার্ল্ড ওয়াইড হোন্ডা অবশ্যই প্রথম 4-5টা ব্র্যান্ড যদি ধরেন এর মধ্যে একটা ভালো অবস্থানেই থাকে, কিন্তু আমাদের দেশে হোন্ডা আসলে ভালো কোনো বাইকই দিতে পারতেছে না। তো সেইখানে আমরা ভালো বাইক না পাইলে হোন্ডা কিভাবে আমাদের দেশে নাম্বার 1 ব্র্যান্ড হবে? তো ওইভাবে আসলে নাম্বার 1 আমাদের দেশে আমি বলতে পারতেছি না, আপনি চাইলে বলতে পারেন। অ্যান্ড এই হর্নেটটাই হচ্ছে হোন্ডার কমিউটার সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল বাইক এখন বলতে গেলে, অফিসিয়ালি যদি চিন্তা করেন। আনঅফিসিয়ালি আরেকটা বাইক আসছে এক্সমোশন যেটাকে আমরা বলি, বাট ওটা তো আসলে অফিসিয়ালি যেহেতু আসে নাই, আর এখন আনঅফিসিয়ালি ওইভাবে পাওয়া যায় না, আর দামও 7 লাখ টাকা পড়ে যায়। তো আসলে ওই বাইক কে কিনবে? তো সেইখানে এই হর্নেটটা অনেক সুন্দর করে অনেক ভালোভাবেই সব কিছু করছিল, কিন্তু কথা হচ্ছে হোন্ডা যদি লিভো থেকে শুরু করে আর যে ওদের এসপি সিরিজ, লিভো সিরিজ, এরপরে এক্স 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 যেন কি হর্নেটের সাথে আরেকটা যে আছে, ওই তো যাই হোক ওইটা আর কি হোন্ডা এক্স, আরে নাম ভুলে গেছি যাই হোক হর্নেটের সেম ইঞ্জিনের আরেকটা বাইক যে আছে ওইটা SP 160, এই সমস্ত বাইকগুলো এক্সব্লেড অ্যান্ড এর আগের হর্নেট, এগুলা একই শেপের বাইক বলতে গেলে, মানে প্রত্যেকটার মধ্যে একটা ফ্যামিলি লুক আছে, একটা ফ্যামিলি বাইক বা কমিউটারের মধ্যেও আসলে এখন আমাদের দেশে দেখেন সুজুকি ইয়ামাহা চেষ্টা করছে কমিউটারের মধ্যে 2 রকমের লুকস দেওয়ার। সুজুকি চেষ্টা করছে কমিউটারের মধ্যে একটা নেকেড স্পোর্টস বাইক ফিল দেওয়ার, ইয়ামাহা চিন্তা করছে কমিউটারের মধ্যে একটা ফুল কমিউটার ফিল দেওয়ার, যেটার মধ্যে ওয়াইডার সিট অ্যান্ড ওরকম সাসপেনশন বা এই ব্যাপারগুলো দেওয়া। আর সুজুকি একদম স্পোর্টস একটা ফিল দিছে, রেডি পিক আপ দিছে। দুইটা দল কিন্তু, দুইটা ব্র্যান্ড কিন্তু 2 ধরনের ব্যাপার দখল করে নিছে। এখন হোন্ডা দুইটার মধ্যে আসলে আমার মনে হয় কি দুইটাই করতে গেছিল। এই বাইকটার ফ্রন্ট সাইড করতে গেছিল স্পোর্টি অ্যান্ড পেছন সাইডটা করতে গেছিল হচ্ছে ইয়ামাহা, মানে পেছন থেকে ইয়ামাহা, সামনে থেকে সুজুকি। অ্যান্ড অনেক সময় এই ধরনের দুইটার সংকরায়নে ভালো কিছু আসে, আর অনেক সময় এই দুইটার সংকরায়নে খারাপ কিছু আসে, অ্যান্ড ওটার প্রমাণ হচ্ছে এই হর্নেট। এই কারণে এই বাইকটা কিনতেছে কারা? যারা হোন্ডার ফ্যান, যারা এমনিতেও 160 হর্নেট কিনতো তারা এই বাইকটা কিনতেছে। কিন্তু যারা নতুন মানে হোন্ডার বাইক ভালো কিছু আসলে কিনবো তারা এটা কিনতেছে না। হোন্ডা একটা বেশ বুদ্ধিমানের মতো কাজ করছে, আগের হর্নেটটা বন্ধ করে দিয়ে এই হর্নেটটা মার্কেটে আনছে। যদি কোনো কারণে হোন্ডা আগের হর্নেট বন্ধ না করে এই হর্নেট মার্কেটে আনতো, তাহলে আমার মনে হয় যে ওইটার দাম কমেন্ট সার্বিক সব কিছু মিলিয়ে ওইটার মধ্যে যদি এফআই বা কোনো কিছু থাকতো, তাহলে ওইটার এবিএসটা সবাই কিন্তু এটা কেউ কিনতো না, কারণ এটার চেয়ে ওইটার ফুয়েল এফিসিয়েন্সি অবশ্যই ভালো হবে। তো সেখানে এটা কিনতো না ভাই। এটা মানুষ এখন বলতে গেলে একটু হর্নেট যার দরকার তার কিনতেই হইতেছে, তার কাছে আর অপশন নাই। তো হোন্ডা আগেরটা বাংলাদেশে আর আনতেছে না, ওইটা প্রোডাকশন অফ বলতে গেলে। এই হলো অবস্থা। এইখানে এই এই বাইকটা আসলে মার্কেটে এখনও সার্ভাইভ করতে পারতেছে। তা না হলে একটা মানুষ এই হায়ার সিসির যুগে এসে বাংলাদেশে কমিউটার কিনলে 150 কিনবে, আর যদি একটু পাওয়ারফুল কিছু কিনতে চায় তাহলে একটু হাই আরসিসি কেনার চিন্তা ভাবনা করবে, 180 অবশ্যই না। অ্যান্ড ইন্ডিয়া বা হোন্ডা যেটা করছে গ্লোবালি, ওরা ওইটা বন্ধ করে এইটা বানাইছে। এটার পেছনে হয়তো কোনো কারণ আছে, ওরা মিডল একটা সেগমেন্ট রাখার ট্রাই করছে যেখানে হচ্ছে অন্য কেউ ওর কম্পিটিটর থাকবে না, কারণ বাজাজ ছাড়া মনে হয় এই 180 সিসির বাইক অন্য কোনো ব্র্যান্ড এখন বানাইতেছে কিনা এটা আমার আইডিয়া নাই। ভাইরে ভাই, এই রোডে তো গাড়ি অনেক জোরে চলে। চলেন আমরা এই রোডে একটু জোরে চালানোর জন্যই আসছি, কারণ এই এলাকায় 300 ফিট নাই তো ওরকম টেনে চালানো যায় না। এটার স্পিড স্লো উঠে ভাই, পাওয়ার নাই আমি এটা বলতে পারতেছি না, স্পিড স্লো উঠে। অ্যান্ড ব্রেকিং নট ব্যাড। আর অনেকে বলে যে হর্নেটের নাকি পিছনের চাকা স্লিপ করে। ভাই এত মোটা একটা চাকা আসলে স্লিপ করবে কেন? এটার পিছনে এটা কারণ হতে পারে এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন, এই বাইকটা হয়তো হালকা বা ডিস্ট্রিবিউশনটা সামনের দিকে বেশি আসে, এই কারণে সামনের ব্রেক ভালো হয় কিন্তু পিছনের ব্রেকটা একটু ঝামেলা করে ফেলে, এরকমটা হইতে পারে। আমার যেটা মনে হচ্ছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এর আগে আমি যখন হর্নেট কিনছিলাম লালটা, ওটা নিয়ে আমি আসলে লং ওরকম কোনো ট্রিপ করি নাই, তো এই কারণে আমি ওইভাবে আপনাদের বলতেও পারতেছি না যে আসলে হর্নেটের লং রাইড পারফরমেন্স বা ফিডব্যাকটা কীরকম কী। তবে আমার খুব ইচ্ছা আছে হর্নেট একটা নিয়ে লং রাইড বা এই ধরনের ব্যাপারগুলো করব, কারণ ভাই দরকার আছে, মানে সব বাইক সম্পর্কে আইডিয়া রাখা দরকার আছে। অ্যান্ড এই বাইকটা
সত্যি কথা কি লুকস ছাড়া না আর সব কিছু অনেক বেশি ভালো এই বাইকটার, খুবই ভালো। কিন্তু এই বাইকটা কেন মার্কেটে এইভাবে মানে ওইরকম সারাটা নাই এটা বুঝতেছি না। এটার পেছনে একটা কারণ আপনাদেরকে তো বললাম লুকস, বাট আর কি কোনো কারণ আছে কিনা এটা চালায় দেখতে হবে। অ্যান্ড দামও তো মোটামুটি রিজনেবল রাখছে, তাই না? 180 সিসি অনুযায়ী দামও রিজনেবল রাখছে। আচ্ছা, আমি এই রোডে কেন ঢুকছি জানেন? কারণ এই ভাঙ্গাচূড়া মাটির মধ্যে আসলে এই বাইকটা কীরকম কী লাগে এটা দেখার জন্য এই রোডে ঢুকছিলাম। আর যেহেতু ঢুকছি, বাইকটা এখানে রেখে বাইকটার একটা ছবি তুলে ফেলি। এরকম সুন্দর জায়গায় এসে আসলে বাইক রিভিউ করতে বেশি ভালো লাগে। নেক্সট যে বাইকটা রিভিউ করব ওই বাইকটা ইনশাআল্লাহ এখানে নিয়ে আসবো অ্যান্ড দেন রিভিউ করব। চলেন আমরা, আমাকে কেন দেখা যায় বাবা, সিনেম্যাটিক না, আমরা যাব পোর্ট্রেটে। অ্যান্ড পোর্ট্রেটে গিয়ে 3x মেরে একটা ছবি তুলে ফেলবো। বাইকটা স্টার্টে দিয়ে আসছি রে ভাই। এই তো ব্যাস, সাব্বাস বেটা। এই ফ্রেমে একটা নিছি, এবার এই ফ্রেমে একটা নিব। ওকে, ছবি তোলা ডান। দেখেন বাইকটা কিন্তু খারাপ না, তাই না? কিন্তু কমিউটার ওই অ্যাগ্রেসিভনেসটা সাইড থেকে বা পেছন থেকে পাওয়া যায় না। করতে চাইছে অনেক কিছুই কিন্তু করতে পারে নাই। চাকা মোটা দিছে কিন্তু আসলে ওই ব্যাপারটা হয় নাই। অনেকে বলে এটা লিকুইড কুল দরকার ছিল। ভাই এই ইঞ্জিনে লিকুইড কুল লাগে না ভাই, ইঞ্জিন ওরকম গরম হয় না, গরম হয় না। লিকুইড কুল দিলে কি হবে জানেন? মানে হুদাই আপনার অনেক খরচ আসবে, ওটা নষ্ট হওয়ার চান্স থাকে। সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ দিছে। ও, এই বাইকটার একটা বড় সমস্যা ছিল, এখন মেবি সলভ করছে, কারণ নতুন করে কারোটা শুনতেছি না। যদি নতুন কারো সমস্যা থাকে আমাকে জানান। সেটা হলে এই বাইকের তেল পড়তো, ইঞ্জিন অয়েল। আমি যেটা কিনছিলাম ওটা দিয়েও লিক হইতো। আর আমার মনে হয় যে নতুন যে ইউনিটগুলো মার্কেটে হোন্ডা ছাড়তেছে, ওই আগের যেই অয়েল সিলগুলোতে ঝামেলা ছিল ওগুলো চেঞ্জ করে সম্ভবত ছাড়তেছে। আর আগের যে অয়েলগুলো, এই অয়েল সিলগুলো মার্কেটে ছিল, ওই সিলগুলোতেও মনে হয় আসলে ডেট ওভার বা টেম্পার চলে গেছিলো। কারণ পরপর 3বার চেঞ্জ করতে হচ্ছে আমাদের নিলয় ভাইয়ের বাইকটাও এরকমই। কিরে ভাই, বল উইরা আসতেছে নাকি? কি তাকায় কেন এদিকে? তো নিলয় ভাইয়ের বাইকটাও সেম এরকমই দেখতে অনেকটা। তো ওনারটায় 3বার কাটছে, কারণ হচ্ছে ওই টাইমের সিলগুলোতে মনে হয় প্রবলেম ছিল, বাট লাস্ট সিলটা মনে হয় ভালোই চলতেছে। আর নতুন যারা কিনছে এরকম আমি পোস্ট বা এরকম কোনো কিছু দেখতেছি না যে বাইকের অয়েল সিল কাটতেছে বা কিছু। হয়তো সিল ভালো করছে। এটা যদি শুধু সিলের প্রবলেম হয়ে থাকে তাহলে জাস্ট সিলের মানটা ভালো করলেই ভালো হবে। আর যদি ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়ে প্রবলেম হয়ে থাকে, ইঞ্জিন বডিতে নিচে যেখানে ড্রেন নাট লাগে, তাহলে এটা একটা বড় মাপের সমস্যা আসলে। কারণ ভাই ম্যানুফ্যাকচার প্রবলেম হইলে কোম্পানির উচিত হবে সব বাইক ফেরত নিয়ে নতুন বাইক দেয়া, এই জিনিসটা সলভ করে। কিন্তু এরকমটা না, সিল বদলাইলে যেহেতু ঠিক হয়ে যেতেছে, তার মানে ব্যাপারটা সিল এর মধ্যেই সীমাবদ্ধ, এমনটাই মনে হইতেছে। আর এই ঝাঁকি ঝুঁকির রাস্তার মধ্যে কিন্তু আমি বেশ সুন্দরই চালাইতে পারতেছি। দেখেন 16 থেকে 20 পর্যন্ত যে চালাইতেছি, আমার কাছে ওরকম আহামরি ঝাঁকি লাগতেছে না। এবং পায়ের পজিশনটা এমন এক জায়গায় যে আমি সুন্দর পায়ের উপরে ভর দিয়ে ফুল ভার আমার শরীরের ঝাঁকিটা অ্যাবজর্ব করে এভাবে দাঁড়ায় পায়ের মধ্যে যদি নেই, সুন্দর দাঁড়ানো যায় এই বাইকটা, তাহলে আর আমার মাথায় বা কোমরে বা ঘাড় পর্যন্ত ঝামেলাটা আসতেছে না। মানে ঝামেলা বলতে আর কি, এই ঝাঁকিটা আসতেছে না। এই জিনিসটা ভালো লাগছে। আর বাইকের মিটারও ভালো দিচ্ছিল, দেখেন সব কিছু আছে ইনফরমেশন, গিয়ার শিফটিং ইন্ডিকেটার অ্যান্ড স্পিডটা বেশ বড় করে দিচ্ছে। টোটাল কত কিলো চলছে ওইটার নিচে আবার ঘড়ির টাইম দুইটা একসাথে দেখা যাইতেছে। উপরে RPM আছে, কি নাই। আর আমি শুনছি এই বাইকটা যারা চালায় তারা মাইলেজও ভালো পাইতেছে। সার্বিক দিক মেলায় এটা লুকিং গ্লাসটা আমার যদিও খুব একটা পছন্দ না, ভিজিবিলিটি একটু চলে, খারাপ না, বাট শেপটা আমার কাছে ভালো লাগে না। দেখেন এটার মধ্যে একটা শাপলা পাতার শেপ দিয়ে রাখছে। আরে ভাই, একটা এরকম একটা অ্যাগ্রেসিভ একটা বাইকের মধ্যে তুমি এরকম শাপলা পাতার শেপটা দিতে পারলা? হোন্ডার সব বাইকে একই লুকিং গ্লাস, এটা কোনো কথা? এত কাস্ট কাটিং করলে তো হবে না, এটার জন্য একটা শার্প লুকিং গ্লাস দেওয়া দরকার ছিল। তাহলে না জিনিসটা আসলে জম্পেশ হইতো, তাই না? তাহলে জিনিসটা এটা আমরা বলতে পারতাম যে হ্যাঁ, হোন্ডার একটা স্পোর্টি লুকের বাইক বাংলাদেশে আসছে। তা দিবা না, তুমি ওই আগের জিনিসটাই নতুনভাবে একটু একটু আপডেট করে চালায় ফেলবা, তাহলে তো সমস্যা। এবার আরেকটা কথা, পুরানো কথা আরেকবার নতুন করে বলি, হোন্ডা কেন বাংলাদেশে এভাবে আপডেট করতেছে না? এটার পিছনে খুব বড় একটা কারণ হচ্ছে হোন্ডা বাংলাদেশে কোনো ইম্পোর্টার আনে নাই, সরাসরি হোন্ডা হচ্ছে বাংলাদেশে আসছে। অ্যান্ড গ্লোবালি চিন্তা করলে বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা মার্কেট ওদের জন্য। এই জন্য এইখানে আবার সিসি লিমিট, এই সেই রাজনৈতিক সমস্যা অনেক কিছু, এই জন্য ওরা বড় বাইকগুলো এদেশে দিচ্ছে না, এবং হয়তো বা সামনে দিবেও না যদি আমাদের রাজনৈতিক অবস্থা এরকমই চলতে থাকে অ্যান্ড সিসি লিমিটের এই অবস্থা হয়। এবং এইভাবে মানে 99% ভালো 1% পেঁয়াজ খায় এরকম করে রাখে। কারণ আমাদের দেশে সিসি লিমিটের ব্যাপারটা তো জানেনি, মানে আগে ছিল একটা, এখন হয়েছে আরেকটা। ওইটার পরেও আবার সিবিইউ সিকিউরিটিতে আটকায় দিছে। সিবিইউ বাইক আপনি আনতে পারবেন না, সিকিউরিটি করতে হবে। তো বাংলাদেশে একটা মানে অফিসিয়াল বাইক আসতে হইলে ওইটার একটা প্ল্যান বানায় ওইটা আনা, ভাই
মানে ইটস কোয়াইট ইম্পসিবল এটা বিভিন্ন কোম্পানির জন্য বা বিভিন্ন এই দেশের মার্কেট যদি আপনি বিবেচনা করেন তাহলে। তো এই জন্য আমাদের দেশে ভালো কোনো বাইক আসবে না, এটা ধরেই নেন। যদি এই সিকেডি সিবিউর এই ফাপড় থাকে তাহলে আমাদের দেশে যদি সিসি লিমিট উঠেও যায় তাহলেও ভালো বাইক আসবে না, এটাও ধরে নেন। মানে যদি এই কাহিনী থাকে, যদি সিবিউ উন্মুক্ত করে দেয় গ্রে মার্কেটে হোন্ডা সিবিআর কালকে দেখবেন আজকে উন্মুক্ত করলে, আমি আপনাদেরকে বললাম। কিন্তু যদি এইভাবে সরকারি রুল নীতি এইভাবে নির্ধারণ করে তাহলে ভালো কোনো বাইক বাংলাদেশে পাবেন না, এটাও আমি কাগজ দিলে লিখে দিতে পারবো। এই হচ্ছে অবস্থা। যাক, এই হর্নেটের কথা বলতে গিয়ে আসলে অনেক কিছুই বললাম। আর আরেকটা ছোট্ট কথা কিছু একটা বাকি ছিল, বলবো কিনা বুঝতেছি না। আচ্ছা বলেই দিই, ভিডিওর লাস্টে এসে আপনাদেরকে একটা কথা বলি। সেটা হলো, আপনারা তো সবাই জানেন যে আমি স্পন্সরশিপে কাজ অফ রাখছি অ্যান্ড আমি আসলে পেইড প্রমোশনগুলো করি না। প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ভ্লগারের একটা লাইফে বড় ইনকাম সোর্স হচ্ছে এই পেইড প্রমোশন বা এই জিনিসগুলা। দেখবেন যে আমাদের মডেলরাও পেস্টের অ্যাড করতেছে, শ্যাম্পুর অ্যাড করতেছে, অথচ এই পেস্ট বা এই শ্যাম্পু আমি জানি তারা ইউজ করে না, বাট তাদের নিয়ে কথা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে মোটরসাইকেল নিয়ে যদি কেউ কাজ করে তাকে নিয়ে অনেক বেশি কথা হয়, এই জন্য আমি এই সমস্ত ব্যাপার থেকে বাদই হয়ে গেছি। অ্যান্ড কিছু ব্র্যান্ড আছে যারা হচ্ছে আমার ভিডিও থেকে কিছু অংশ কেটে বা আমার ভিডিও নিয়ে তাদের পেজে এখনো পর্যন্ত বুস্ট চালাচ্ছে। তো এর মধ্যে হোন্ডাও একটা কোম্পানি এরকম ছিল, তারা পরপর দুইবার আমার সাথে এই ভুলটা করে। তবে এটা আমি হোন্ডাকে কোনোভাবেই দোষ দিব না, কারণ হোন্ডা গ্লোবালি হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সারের সাথে সরাসরি কানেক্ট হয় না। অন্যান্য অনেক ব্র্যান্ডই হয়, বাট হোন্ডা হয় না। কিন্তু হোন্ডার যে শোরুমগুলো আছে এই শোরুমগুলো হচ্ছে গাধার বাচ্চা গাধা, একদম এইভাবেই বললাম। পরপর দুইটা শোরুম আমার ভিডিও নিয়ে এই কাজ করছে। একজন তো আমার ভিডিও রেকর্ড করছে সাইড থেকে, দেন প্রমোশন চালাইছে বুস্ট 1.5 বছর পরে, এটা আমার চোখে পড়ছে। অ্যান্ড আরেকজন হচ্ছে আমার ভিডিওই সে নিয়ে উইদাউট পারমিশন আমার টাইমলাইন শেষ হওয়ার পরে সে আবার এটা ইউজ করতেছে। তো আমি আজকে শোরুমের নামগুলো বললাম না, আমি চাই না কাউকে ছোট করতে ওইভাবে। বাট হোন্ডার আমার মনে হয় এতটুকু ওনাদের দেখভালের মধ্যে রাখা উচিত যে ওনাদের কোন শোরুমটা বা কোন ডিলারটা কি করতেছে, কোন ডিলারটা কোন ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করতেছে এবং ওটা ভালো না খারাপ। কারণ দেখেন, যদি কোনো কারণে আমার সাথে এটা নিয়ে ঝামেলা হয় এবং আমি যদি ইন্টেনশনালি ওনাদের পিছনে লাগি, তো ব্যাপারটা তো ভালো হবে না। তো এই কারণে না সব কিছু ফেয়ার রাখা উচিত। এটা হোন্ডাকে আমার সাজেশন থাকবে যে আসলে ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করলে অবশ্যই চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন, ওই মুখের কথায় কাজ করেন না। সেটা আপনি শোরুমে দিয়ে করান আর নিজে করেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে এবং আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি আমাদের জন্য ভালো হবে। প্রবলেমগুলো তখনই হয়, ধরেন একটা ব্র্যান্ডের সাথে আমি আজকে কাজ করতেছি, অর্ধেক কাজ শেষ করে ব্র্যান্ড আমাকে আমার পেমেন্ট না দিয়ে কোনো কারণে আমার সাথে ডিলটা বন্ধ করে দিল। তারপরে গিয়ে ধরেন আমি করলাম ওই কোম্পানির বদনাম। এখন একটা মানুষ কি দেখবে যে আমি 6 মাস বলছি ভালো, 6 মাস বলতেছি খারাপ। তো এইভাবেই হচ্ছে দালাল কথাটা চলে আসবে। যে কোম্পানির সাথে আসি ওই কোম্পানির ভালো, যে কোম্পানির সাথে আছি নাই আজকে ওই কোম্পানির খারাপ, তাহলে তো দালালই বলবে মানুষ, তাই না? তো এই জায়গাটা যাতে না যায় এটা প্রত্যেকটা ব্র্যান্ডেরও সাবধান থাকা উচিত। এবং আমাদের ইনফ্লুয়েন্সারদের প্রতি আমি বলবো, যেহেতু আমি একজন বয়সে বলেন বা এই লাইনে বলেন বেশ অনেক দিন ধরে আছি, নতুন এবং পুরান সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কারোর সাথে যদি 10 টাকারও কাজ করেন, ডিট ছাড়া কোনো কাজ করেন না, তাহলে ওই কাজের কোনো ভ্যালুই নাই। একটা ডিট থাকতে হবে, একটা টাইমলাইন থাকতে হবে, তাহলে আপনারও ভ্যালু থাকবে, আপনার কাজেরও ভ্যালু থাকবে। ডিট ছাড়া কাজ করবেন, 2 দিন পরে কোম্পানিও স্বীকার করবে না, আপনিও স্বীকার করবেন না, অথবা কোম্পানি স্বীকার করলে আপনি করবেন না, অথবা আপনি স্বীকার করলে হয়তো বা কোম্পানি করবে না। তো আসলে এই সমস্ত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। উইদাউট ডিট কোনো কাজ করেন না ভাই, কাগজপত্র ছাড়া কোনো কিছুর কোনো ভ্যালু নাই। এই হচ্ছে মেইন কথা। যাক, লাস্টের এই 2টা চ্যাপ্টার বা 2টা টপিক হচ্ছে জাস্ট আমাদের একদম নিজস্ব ব্যাপার স্যাপার। তারপরেও ভিডিওতে বললাম যেহেতু আমি ওইভাবে কোনো প্রমোশনাল কাজ এখন করি না, তো আমার একটা দায়িত্ব যে আসলে এই মার্কেটে যারা করতেছে তাদেরকে কিছু জিনিস একটু বুঝিয়ে রাখা বা তাদেরকে কিছু জিনিস একটু বুঝিয়ে বলা। কারণ তাদের যদি একটা ক্ষতি হয়, ওই কথাটা যদি আমার কান পর্যন্ত আসে, আমার নিজেরই খারাপ লাগবে এবং তাদের গায়ে যদি একটা খারাপ ধাব্বা লাগে, যেহেতু আমি একই লাইনে কাজ করি, ওই খারাপ ধাব্বাটা কিন্তু আমারও লাগবে। তো আমি চেষ্টা করি যথেষ্ট বুঝে শুনে কাজ করার। তারপরেও মানুষ মাত্র ভুল, আমারও ভুল হইতে পারে, ভুল হইলে ক্ষমা করবেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর অবশ্যই জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, জানাবেন হর্নেটের এক্সপিরিয়েন্স কে কেমন পাচ্ছেন বা কে সামনে কিনতে চান, কোন ভয় পাচ্ছেন বা কোন জিনিসটা পছন্দ করে হর্নেট কিনতে চান। তাহলে দেখা হচ্ছে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো, আমার ভিডিও কেমন লাগে জানান কমেন্ট করে। Check the mic and make sure it sound right, boys.